নমস্কার ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের আজকে আমরা শুরু করব সেকেন্ড ক্লাস। আগের দিন তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথম ক্লাস শুরু করেছিলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা আগের দিন যে কনসেপ্ট আমি বুঝিয়েছিলাম সেটি তোমরা বুঝতেও পেরেছো। তো আমরা চলো আজকে একটু এগিয়ে যাই। আজকে আমরা মূলত পড়ব তড়িৎ আবেশ সম্পর্কে, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সম্পর্কে এবং সুপরিবাহী বা কুপরিবাহী পদার্থে যদি আমরা আধান দিই সেই আধান কিভাবে বণ্টিত হয়, ডিস্ট্রিবিউটেড হয় সে সম্পর্কে। চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। এখানে দেখানো আছে কোনো বস্তুকে আহিত করার কয়েকটি মেথড অফ চার্জিং। কোনো বস্তুকে যদি আমরা স্থির তড়িৎ দিতে চাই তাহলে এই তিনটি মেথডের সাহায্যে আমরা তাকে স্থির তড়িৎ দিতে পারি। আমাদের কাছে প্রধান যে পদ্ধতি রয়েছে স্থির তড়িৎগ্রস্ত করার কোনো বস্তুকে, সেটা হচ্ছে সেই বস্তুকে অন্য একটা বস্তু দ্বারা ঘষা, অর্থাৎ ঘর্ষণের দ্বারা আহিতকরণ, চার্জিং বাই ফ্রিকশন। আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম স্থির তড়িৎ শ্রেণী। ওখান থেকে আমরা দেখেছিলাম যে দুটি আলাদা আলাদা বস্তুকে যদি আমরা ঘষি তাহলে স্থির তড়িৎ শ্রেণীতে যে প্রথমে আছে তাতে হয় পজিটিভ চার্জ, অন্য বস্তুতে হয় নেগেটিভ চার্জ। প্রসঙ্গত বলে রাখি, যে বস্তুটি নেগেটিভ তড়িৎগ্রস্ত হয় ঘর্ষণের ফলে তাতে কি হয়, ইলেকট্রনের আধিক্য হয়, ফলে তার ভর কিন্তু সামান্য বৃদ্ধি পায়। আবার যে বস্তুটি পজিটিভ তড়িৎগ্রস্ত হয় তাতে ইলেকট্রনের সংখ্যা কমে যায় বা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হয়, ফলে সেটার ভর সামান্য কমে যায়। কিন্তু এই ভরের বাড়া কমাটা এতই ছোট, এটা ম্যাথামেটিক্যালি ভর বাড়া বা কমা ঘটলেও বাস্তবে কোনো যন্ত্রের দ্বারা এই যে ভর কমা বাড়া হয়েছে এটাকে ধরা খুবই কঠিন, প্রায় অসম্ভব। তাহলে এটা তোমরা মনে রাখবে, নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুর ভর কিছুটা বেড়ে যায় ইলেকট্রন বেড়ে যাওয়ার জন্যে, আর ধনাত্মক আধানগ্রস্ত বস্তুর ভর কিছুটা কমে যায় ইলেকট্রনের সংখ্যা কমে যাওয়ার জন্যে। ইলেকট্রনের ভর কিন্তু খুবই নগণ্য। একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভরের প্রায় 1800 গুণ। তাহলে বুঝতে পারছো একটা পরমাণু থেকে বা একটা বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে বা এলে যে ভরের কমা বাড়াটা হয় সেটা খুবই কম। এরপর আসি আমরা চার্জিংয়ের সেকেন্ড প্রসেস। কোনো বস্তুকে চার্জিং করার আরেকটা প্রসেস হলো পরিবহনের দ্বারা আহিতকরণ। এখানে ধরো এই বস্তুটি স্টার্টিংয়ে রয়েছে, ধরো এর নাম দিচ্ছি, এর নাম দিলাম ধরো বি। তো আরেকটা বস্তুকে আমরা কি করি, প্রথমে ঘর্ষণের দ্বারা আহিত করি এই প্রসেসে, তারপর তাকে এর সঙ্গে আমরা স্পর্শ করাই। তাহলে কি হয়, স্পর্শ করালে এটা থেকে বাড়তি কিছু ইলেকট্রন ওতে চলে যায়। এইভাবে যখন কোনো বস্তুকে আমরা আহিত করি তাকে আমরা বলি পরিবহনের দ্বারা আহিতকরণ বা চার্জিং বাই কন্ডাকশন মেথড। এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমি তোমাদের দেব। ধরো কোনো বস্তুতে কতটা চার্জ ধরবে, কতটা চার্জকে কোনো বস্তু ধরে রাখতে পারবে সেটা নির্ভর করে তার ক্যাপাসিটেন্সের ওপর। ক্যাপাসিটেন্স আমরা আরও পরে পড়ব, ইলেকট্রোস্ট্যাটিক্সের ওটা 4th চ্যাপ্টার। তবুও মোটামুটি তোমরা তোমাদের একটু আইডিয়ার জন্য আমি বলছি। ধরো একটা বালতিতে আমরা কিছু জল রাখছি, এখন বালতিতে কতটা জল থাকতে পারে সেটা কিসের ওপর নির্ভর করে, বালতির সাইজের ওপর। যদি ছোট বালতি হয় তাহলে তাতে কম জল থাকবে, যদি বড় বালতি হয় বেশি জল থাকতে পারে। চার্জের ক্ষেত্রেও কোনো বস্তু কতটা চার্জ ধরে রাখতে পারে, স্থির তড়িৎ কতটা ধরে রাখতে পারে সেটাও নির্ভর করে তার ক্যাপাসিটেন্সের ওপর, ঠিক বালতির মাপের মতো। যে বস্তুর ক্যাপাসিটেন্স বেশি সে বেশি চার্জ ধরে রাখতে পারবে দিলে, যে বস্তুর ক্যাপাসিটেন্স কম চার্জ দিলেও সে বেশি চার্জ ধরে রাখতে পারবে না। তো এইভাবে যে আমরা দুটো বস্তুকে কানেক্ট করছি, কোন বস্তুতে কতটা চার্জ থাকবে সেটা নির্ভর করে কি, তার ক্যাপাসিটেন্সের ওপর। এখন দেখো, যদি আমরা আমাদের এই পৃথিবীর দেখি, আর্থের ক্যাপাসিটেন্স হচ্ছে খুব বেশি, আর্থের ক্যাপাসিটেন্স হচ্ছে খুব হাই। তাহলে কোনো বস্তুকে যদি আমরা আর্থের সঙ্গে যুক্ত করতাম, ধরো এই দুটোকে কানেক্ট করলাম, তার মধ্যে এইটি হচ্ছে আর্থ। আর্থের ক্যাপাসিটেন্স যেহেতু খুব বেশি তাহলে কি হবে, ম্যাক্সিমাম চার্জ আর্থে চলে যাবে, প্রায় এর পুরোটাই। তাহলে পরিবহনের দ্বারা আহিতকরণের আরেকটা আউটকাম রেজাল্ট কি আসছে এখানে, সেই রেজাল্ট আসছে যে কোনো বস্তুকে যদি আমরা কোনো পরিবাহীর দ্বারা পৃথিবীর সঙ্গে কানেক্ট করি
পৃথিবীর ধারকত্ব যেহেতু খুব বেশি, সেজন্যে প্রায় সম্পূর্ণ আধানই, টেকনিক্যালি সম্পূর্ণ আধানই পৃথিবীতে চলে যায় পৃথিবীর ক্যাপাসিটেন্স বেড়ে যাওয়ার জন্য, পৃথিবীর ক্যাপাসিটেন্স বেশি হওয়ার জন্য। সুতরাং কোনো বস্তুকে যদি আমরা পৃথিবীর সঙ্গে কানেক্ট করি, কোনো আহিত বস্তুকে, সেই ঋণাত্মক বা ধনাত্মক যে আধানেই আহিত হোক না কেন, পৃথিবীর সঙ্গে কানেক্ট করলেই তার সমস্ত আধান পৃথিবীতে চলে যাবে, বস্তুটা হয়ে যাবে অনাহিত। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। এই প্রসেসটাকে আমরা বলি আর্থিং বা গ্রাউন্ড করা। ঠিক আছে, তাহলে কোনো বস্তুকে আমরা যদি পৃথিবীর সঙ্গে সংযোগ করি তাহলে তার সমস্ত আধান পৃথিবীতে চলে যায়। এই প্রসেসটাকে বলি আমরা গ্রাউন্ড করা বা আর্থ করা। মনে রাখবে, এটা কিন্তু পরিবহনের দ্বারা আহিতকরণ এই প্রসেসেরই একটা আউটকাম। আহিত করার আরেকটা প্রসেস আছে, সেখানে উইদাউট টাচ আমরা কোনো বস্তুকে আহিত করতে পারি। এখানে দেখো আহিত বস্তুকে এর টাচে এনেছি, এটা আহিত হয়ে গেছে বা চার্জড হয়ে গেছে, এটাকে আমরা বললাম পরিবহনের দ্বারা আহিতকরণ। এখানে দেখো আহিত একটা বস্তুকে, এটা ধরো কাঁচ বা এবোনাইটের একটা দণ্ড, আর একটা বস্তুর কাছে নিয়ে এসেছি, তার ফলে এই আহিত হয়ে গেছে। এরকম আমরা কখন দেখেছি? আমাদের বাস্তব জগতে আমরা দেখেছি যে একটা চুম্বককে যদি একটা পেরেকের আমরা কাছে নিয়ে আসি, পেরেকটা অস্থায়ীভাবে চুম্বকে পরিণত হয়। আমরা ক্লাস 8-এ পড়েছিলাম। পেরেক আমি এখানে বললাম যে কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আসলে যে কোনো চৌম্বক পদার্থের ক্ষেত্রে এটা ঘটে। তাহলে একটা চৌম্বক পদার্থকে যদি চুম্বকের কাছে নিয়ে আসি, সে সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাটাকে আমরা কি বলতাম? আবেশ। এখানেও সেই ঠিক একই রকমের আবেশ ঘটেছে। একটা আহিত বস্তুকে একটা অনাহিত বস্তুর কাছে নিয়ে এলে অনাহিত বস্তুটায় সাময়িকভাবে আহিত হয়ে গেছে অনাহিত বস্তুটা, এই ঘটনাটাকে বলা হয় আবেশ। তাহলে আমরা কি দেখলাম এখানে? কোনো বস্তুকে আহিত করার বা চার্জ করার অ্যাকচুয়ালি 3টে প্রসেস রয়েছে। এক হচ্ছে ঘর্ষণ দ্বারা আহিতকরণ, 2 হচ্ছে পরিবহন দ্বারা আহিতকরণ, এবং 3 হচ্ছে আবেশের দ্বারা আহিতকরণ। চলো আমরা যাই এবার আমাদের নেক্সট স্লাইডে। এখানে প্রথম দুটো প্রসেসকে আমি ব্যাখ্যা করেছি, ঘর্ষণ এবং পরিবহনের দ্বারা আহিতকরণ। তাহলে দুটো বস্তুকে ঘষলে আহিতকরণ কেন হয়? তার কারণ হচ্ছে দুটো বস্তুকে যখন আমরা ঘষি তখন একটা বস্তু থেকে কিছু ইলেকট্রন অন্য বস্তুতে স্থানান্তর হয়। যেটা ইলেকট্রনের আধিক্য ঘটে সেটি ধনাত্মক আধানগ্রস্ত বা পজিটিভলি চার্জড হয়ে যায়, যেটা ইলেকট্রন কমে যায় বা ডেফিসিয়েন্সি হয় সেটা হয় ঋণাত্মক আধানগ্রস্ত বা নেগেটিভলি চার্জড। পরিবহনের দ্বারা আহিতকরণ দেখো সেকেন্ড ছবিটাতে ব্যাখ্যা করা আছে। এখানে কি করা হয়? একটা আহিত বস্তুর সঙ্গে অন্য একটা অনাহিত বস্তুকে পরিবাহী দ্বারা কানেক্ট করা হয়। সরাসরি তুমি ঠেকাতে পারো অথবা কোনো তামা বা কোনো ধাতুর তার দিয়েও কানেক্ট করতে পারো। তখন কি হয়? একটা বস্তুর আধান অন্যটায় ছড়িয়ে পড়ে। এখানে দেখানো আছে দেখো, দুটো গোলক এখানে আমরা ব্যবহার করেছি। একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1 আর একটা গোলকের ব্যাসার্ধ R2। প্রথমে R1 গোলকটি আহিত, R2 গোলকটি দেখো, R2 গোলকটি কিন্তু অনাহিত। ঠিক আছে, R2 গোলকের দেখো স্টার্টিংয়ে কোনো চার্জ নেই, R2 গোলকের চার্জ হচ্ছে 0। এবার এদেরকে যখন আমরা কানেক্ট করে দিয়েছি, পরস্পর ঠেকিয়েছি, তো এর কিছু আধান, প্রথম গোলকের কিছু আধান দ্বিতীয় গোলকে চলে গেছে, দুটোই আহিত হয়ে গেছে। এখন কোনটায় কত চার্জ থাকবে? Q1 চার্জ তো এতে নিশ্চয়ই নেই, এতে এখন চার্জ আছে ধরো Q1 ড্যাশ। সেকেন্ড গোলকটায় এখন চার্জ আছে ধরো Q2 ড্যাশ। চার্জ রিডিস্ট্রিবিউটেড হয়েছে। কোনটায় কতটা চার্জ থাকবে এটা নির্ভর করে কিন্তু তাদের ক্যাপাসিটেন্সের ওপর। এই ফর্মুলাগুলো আমরা ক্যাপাসিটেন্স চ্যাপ্টারে আমরা পড়ব। তো এখানেও আমি একটু ফর্মুলাটা দেখিয়ে দিয়েছি। প্রথম গোলকটার ফাইনাল চার্জ কত হবে? কানেক্ট করার আগে চার্জ ছিল Q1, কানেক্ট করার পরে চার্জ হয়েছে Q1 ড্যাশ। তো Q1 ড্যাশের পরিমাণ কত হবে সেটা দেখো এখানে ফর্মুলার সাহায্যে আমি তুলে ধরেছি। প্রথম গোলকটির দ্বিতীয় গোলকের সঙ্গে স্পর্শ করার পরে আধান হবে R1 বাই R1 প্লাস R2 ইন্টু Q1 প্লাস Q2। আচ্ছা, এটা মনে রাখবে, দুটো গোলকের যদি ক্যাপাসিটেন্স সেম হয়, দুটো গোলকের ব্যাসার্ধ যদি সেম হয়, তাহলে চার্জটা কিন্তু কানেকশানের পরে হাফ হাফ হয়ে যাবে পুরো। মানে এতে হয়ে যাবে Q1/2, এতেও হয়ে যাবে Q1/2, যদি এদের ক্যাপাসিটেন্স বা ব্যাসার্ধ সমান হয় তবেই। না হলে কিন্তু এই ফর্মুলাটা ইউজ হবে।
আমাদের যে এমসিকিউ আমরা অঙ্ক পরে করব বা জয়েন্টের জন্য বিভিন্ন নিউমেরিক্যাল আমরা করবো এন্ট্রান্সগুলোর জন্য, তখন কিন্তু এই ধরনের ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট। এটা একটু তোমরা তোমাদের যে ফর্মুলার খাতা বলেছিলাম তাতে নোট ডাউন করে নেবে, লিখে নেবে এটা। চলো আমরা যাই এবার আমাদের নেক্সট স্লাইডে। দেখো এখানে আমি টোটাল আবেশ প্রক্রিয়াটা দেখিয়েছি, ইন্ডাকশন। তো এখানে তোমরা দেখো ইন্ডাকশন কি করে হয়। তো স্টার্টিংয়ে এই বস্তুটা হচ্ছে একটা অনাহিত বস্তু, এর কোনো চার্জ নেই। বস্তুটাকে একটা কুপরিবাহী স্ট্যান্ডের ওপরে বসানো আছে। ইলেকট্রোস্ট্যাটিক্স মানে কি, মানে তড়িৎ একটা বস্তুকে দেব বা আধান একটা বস্তুকে দেব, কিন্তু তার মধ্যে দিয়ে আধানটা চলাচল করবে না, মানে কোথাও চলে যাবে না। পৃথিবীর সঙ্গে কানেকশন কোনোভাবে যদি পায় বস্তুটা, সমস্ত আধান কিন্তু পৃথিবীতে চলে যায়, একটু আগে আমি যেমন বললাম। তাহলে স্থির তড়িতের ক্ষেত্রে এক্সপেরিমেন্টে আমরা যত বস্তুকে নিই তাদেরকে কি করা হয়, কুপরিবাহী হাতলের ওপর রাখা থাকে। মানে একটা ধরো লোহার গোলক, কিন্তু তাকে কাঠের হাতলের ওপর বসানো থাকে। তখন লোহার গোলকটাকে যদি আমরা আধান দিই, সেই আধানটা কি কোনোভাবে মাটিতে বা পরিবেশে চলে যেতে পারবে না, তখন সেটা স্থির হিসেবে ওই বস্তুর মধ্যেই থাকবে, লোহার বলটার ভিতরেই থাকবে। এটা স্থির তড়িৎ। তাহলে স্থির তড়িতের এক্সপেরিমেন্টগুলোতে এরকম কুপরিবাহী হাতলের ওপর বস্তুকে বসানো থাকে। এক্সপ্লেনেশনটা আশা করি তোমরা বুঝে গেছো। তো এখানে কি হয়েছে, আবেশটাকে আমি ব্যাখ্যা করছি, ইন্ডাকশনকে। একটা আহিত বস্তুকে যদি একটা অনাহিত বস্তুর কাছে আনি, স্টার্টিংয়ে এর কোনো চার্জ ছিল না, কি হবে, ধরো এটা ধনাত্মক আধানে আহিত, তাহলে এ কি করবে, এর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে তাকে আকর্ষণ করবে। আমরা জানি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, ফলে কি হবে, এর ভিতরে যত ইলেকট্রন আছে তারা এই বস্তুটার কাছাকাছি চলে যাবে। এদিকে কি হয়ে গেল, এদিকে ইলেকট্রন কম পড়ে গেল, তাহলে প্রোটনগুলোর জন্য এই দিকটা কেমন হয়ে যাবে, এই দিকটা হয়ে যাবে ধনাত্মক আধানগ্রস্ত। তাহলে কোনো আহিত বস্তুকে যদি অনাহিত বস্তুর কাছে নিয়ে আসি, ইলেকট্রনগুলোর উপরে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রযুক্ত হয়, তার ফলে কি হয়, ইলেকট্রন একদিকে চলে যায়, অন্যদিকে প্রোটনের সংখ্যা বেড়ে যায়। তার ফলে ওই বস্তুটাতে সাময়িকভাবে আধানের আমরা দেখতে পারি বা আধান তৈরি হয়। এই ঘটনাটাকেই বলা হয় আবেশ। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি দেখো, যদি এখানে প্লাস চার্জ আমরা রাখি, তাহলে কি হবে, ইলেকট্রনগুলো এদিকে আকর্ষিত হবে, ফলে এদিকে জমা হবে ইলেকট্রন, এদিকে পড়ে থাকবে প্রোটন, তাহলে এদিকে হবে নেগেটিভ চার্জ, এদিকে হবে পজিটিভ চার্জ। মানে যে বস্তুটাকে কাছে আনছি সে যদি পজিটিভ হয়, তাহলে তার কাছের প্রান্তে হয় নেগেটিভ, তার দূরের প্রান্তে হয় পজিটিভ। ক্লিয়ার? আহিত বস্তুর কাছে যে প্রান্তটা থাকে যাতে আবেশ হচ্ছে তাতে হয় নেগেটিভ, দূরে হয় পজিটিভ। অর্থাৎ কাছে হচ্ছে বিপরীত প্রকৃতির আধান, এটা প্লাস হয়েছে এখানে মাইনাস, আর দূরে হচ্ছে সমপ্রকৃতির আধান। এটা আবেশের একটা বৈশিষ্ট্য, এটা তোমরা মনে রাখবে। আবার এখানে দেখো নেগেটিভলি চার্জ বস্তুকে এনেছি, প্লাসের বদলে মাইনাস চার্জযুক্ত বস্তুকে দিয়ে আমরা আবেশ করছি। এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো আমরা আবেশী আধান, ইনডিউসিং চার্জ। তো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে যখন এনেছি তখন এর বিপরীত হয়েছে। দেখো এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করেছে, ইলেকট্রন অ্যাকুমুলেট হয়েছে এখানে, প্রোটনের সংখ্যা বেড়ে গেছে এখানে। তাহলে দেখো নিকট প্রান্তের কাছের প্রান্তে কি হয়েছে, বিপরীত। এটা এনেছি মাইনাস, কাছের প্রান্তে হয়েছে প্লাস, দূরে হয়েছে কি মাইনাস। তাহলে এটা তোমরা মনে রাখবে, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। আহিত বস্তুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট। আহিত বস্তুর নিকট প্রান্তে সবসময় হয় বিপরীত আধান, আর আহিত বস্তুটার দূরতম প্রান্তে হয় কি সম আধান। আহিত বস্তু পজিটিভ, নিকটে হয়েছে নেগেটিভ, দূরে হয়েছে পজিটিভ। নিকটে বিপরীত, দূরে সম। আহিত বস্তুটা এখানে নেগেটিভ, নিকট প্রান্তে হয়েছে বিপরীত মানে প্লাস আধান, দূরতম প্রান্তে হচ্ছে সম অর্থাৎ নেগেটিভ আধান। ক্লিয়ার এটা? তাহলে আবেশের ঘটনাটা তোমরা বুঝতে পারলে যে আবেশ কেন হচ্ছে। আবেশ আসলে হচ্ছে সম আধানের মধ্যে বিকর্ষণ, বিপরীত আধানের মধ্যে আকর্ষণ, এই ধর্মটার জন্য আবেশ ঘটছে। এবার তোমরা দেখো কি হবে যদি এই বস্তুটাকে আমরা গ্রাউন্ড করি, এই বস্তুটাকে যদি আমরা মাটির সঙ্গে সংযোগ করি। মাটির সঙ্গে সংযোগ করার এইটা হচ্ছে চিহ্ন। এই যে আমরা দাগটা টানলাম, রেখাটা টানলাম, এটাকে ধরা হবে পরিবাহী তার, এবং এই রকমের চিহ্নটাকে আমরা ধরবো কি পৃথিবীর সঙ্গে কানেকশন, আর্থ চিহ্ন হিসেবে এটাকে ধরা হয়। যদি আমরা করি যে এটাকে আমরা যদি পৃথিবীর সঙ্গে কানেকশন করি, তখন কি হবে দেখো, এই যে নেগেটিভ আধানটা এই আবেশকারী ধনাত্মক আধানের সঙ্গে আকর্ষণ বলের দ্বারা বদ্ধ আছে, ফলে এই নেগেটিভ আধানটা মাটিতে যেতে পারে না।
কিন্তু এই পজিটিভ আধানটা এই তারের ভিতর দিয়ে মাটিতে চলে যাবে। আমরা জানি পজিটিভ চার্জ মুভ করতে পারে না, অ্যাকচুয়ালি হবে কি পৃথিবী থেকে কিছু ইলেকট্রন এখানে আসবে, যাই হোক আমরা রাফলি বলতে পারি এই পজিটিভ আধানটা মাটিতে চলে যাবে, ফলে এখানে কোনো আধান থাকবে না। তাহলে যে বস্তুতে আবেশ হয়েছে তাকে যদি আমরা পৃথিবীর সঙ্গে কানেক্ট করি তাহলে দূরতম প্রান্তের আধানটা মাটিতে চলে যায়, সেজন্য দূরতম প্রান্তের আধানটাকে আমরা বলি কি মুক্ত আধান। কাছের প্রান্তের আধানটা, নিকট প্রান্তের আধানটা আকর্ষণ বলের জন্য বদ্ধ থাকার কারণে গ্রাউন্ড করলেও মাটিতে যেতে পারে না, তাই নিকট প্রান্তের আধানটাকে আমরা বলি বদ্ধ আধান বা বাউন্ড চার্জ। তাহলে নিকট প্রান্তে আমরা কি শিখলাম? নিকট প্রান্তে হয় বিপরীত আধান যেটা হচ্ছে বদ্ধ, মাটিতে যেতে পারে না গ্রাউন্ড করলেও। দূরতম প্রান্তে হয় সম আধান যেটা হচ্ছে মুক্ত, গ্রাউন্ড করলে মাটিতে চলে যায়। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু এগুলো তোমরা একটা খাতায় নোট ডাউন করবে যে আবেশ কি, আবেশ কেন হচ্ছে, নিকট প্রান্তে কেমন আধান আবিষ্ট হয়, দূরতম প্রান্তে কেমন আধান আবিষ্ট হয়, বদ্ধ চার্জ কি, মুক্ত চার্জ কি। এবার একদম ভেবে দেখো আমাদের আগের দিনের ক্লাসের একদম প্রথম এক্সাম্পল আমরা বলেছিলাম কি চিরুনি দিয়ে চুল আঁচড়েছিলাম, কাগজের টুকরের ওপরে চিরুনিকে ধরেছিলাম, কাগজের টুকরোগুলোকে চিরুনি আকর্ষণ করেছিল। কাগজের টুকরে কিন্তু কোনো চার্জ ছিল না, চার্জ ছিল শুধুমাত্র চিরুনিটাতে। তাহলে একটা বৈশিষ্ট্য আমরা আগের দিন দেখেছিলাম যে আহিত বস্তু অনাহিত বস্তুকেও আকর্ষণ করতে পারে, চার্জ নেই এমন কোনো বস্তুকেও আহিত বস্তু আকর্ষণ করে। কেন করে? সেই কেনটার উত্তর এখানে আছে। ভাই যদি কোনো আহিত বস্তুকে একটা অনাহিত বস্তুর কাছে আমরা নিয়ে আসি তখন ফার্স্ট তাতে কি ঘটে? আবেশ ঘটে। তাহলে অনাহিত বস্তুর কাছে একটা নেগেটিভলি চার্জ বস্তুকে আমরা নিয়ে এসেছি। তাহলে নিকট প্রান্তে আমরা ফর্মুলা শিখে গেছি, নিকট প্রান্তে কি হয়? নিকট প্রান্তে হয় বিপরীত আধান। আচ্ছা এখানে একটু ফিগারের ভুল আছে, এই দিকটা হবে প্লাস, এই দিকটা হবে মাইনাস, একটু আঁকার ভুল আছে এখানে। তাহলে নিকট প্রান্তে কি হবে? নিকট প্রান্তে হবে বিপরীত আধান। দূরতম প্রান্তে কি হবে? দূরতম প্রান্তে হবে সম আধান। তাহলে কি হবে? নিকট প্রান্তের বিপরীত আধানের সঙ্গে এর হবে কি? আকর্ষণ। নিকট প্রান্তের বিপরীত আধানের সঙ্গে এই বস্তুটার হবে আকর্ষণ, আর দূরতম প্রান্তের সম আধানের সঙ্গে এর কি হবে? বিকর্ষণ। এখন তোমরা দেখো এই দূরত্বটা যেহেতু কম তাহলে আকর্ষণ বলের মানটা বেশি, এই দূরত্বটা যেহেতু বেশি বিকর্ষণ বলের মান কম। তাহলে নিকট প্রান্তের বিপরীত আধানকে বস্তুটা কি করে? আকর্ষণ করে। দূর প্রান্তের সম আধানকে বস্তুটা কি করে? বিকর্ষণ করে। কিন্তু আলটিমেট যদি যোগ বিয়োগ করি, আমরা ভেক্টর পড়েছি, লব্ধি বল কি হবে? লব্ধি বল হবে বস্তুটার দিকে, কারণ আকর্ষণ বলের ভ্যালুটা এখানে বেশি, বিকর্ষণ বলের ভ্যালুটা এখানে কম। সেজন্য বস্তুটা কি হয়? অনাহিত বস্তুটাও কি হয়? আবেশের ফলে প্রথমে আহিত হয়ে যায়, তারপরে কি হয়? প্রথমের যে আহিত বস্তুটা ছিল তার দিকে আকর্ষিত হয়। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, আকর্ষণের আগে কিন্তু আবেশ হয়। অনাহিত বস্তুটা কিন্তু অনাহিত থাকে না, আবেশের ফলে সেটা চার্জড হয়ে যায়, সেজন্য আকর্ষিত হয়। চিরুনি দিয়ে চুল আঁচড়ে আমরা যখন কাগজের টুকরোর সামনে ধরেছিলাম, কাগজের টুকরোটা আবেশের ফলে বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনের ফলে চার্জড হয়ে গিয়েছিল, তাতে আবিষ্ট আধান ছিল, সেজন্য চিরুনি তাকে আকর্ষণ করেছিল। আশা করি এটা বুঝতে পারলে। যদি এই জায়গাটি বুঝতে কিছু অসুবিধা হয় তোমরা ভিডিওটি আরেকবার ব্যাকে গিয়ে বারবার এটা একটু শোনো এবং মেন পয়েন্টগুলো খাতায় লেখো, সঙ্গে একটা টেক্সট বুকও তোমরা একটু পড়ো, এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা যাই আমাদের নেক্সট স্লাইডে। তড়িতাবেশের আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এই যে আবেশকারী আধানকে যখন আমরা অনাহিত বস্তুর কাছে আনি, নিকট প্রান্তে হয় কি? বিপরীত আধান, দূর প্রান্তে হয় সম আধান। এখানে এই দুই প্রকার যে আবিষ্ট আধান সেগুলো কিন্তু পরিমাণে একদম সমান হয়, মানে এখানে যতটা প্লাস আধান হবে এখানে ঠিক ততটাই মাইনাস আধান হয়। এখানে যদি +5 ইউনিট পজিটিভ আধান হয়, এখানে ঠিক -5 ইউনিট নেগেটিভ আধান হবে। এটা কিন্তু আবেশের একটা বৈশিষ্ট্য। আর একটা জিনিস কি? আবেশকারী আধানকে যদি বস্তুটার কাছে নিয়ে আসি আবেশের পরিমাণ বাড়তে থাকে। এখানে দেখো, এখানে যতটা দূরত্বে আবেশকারী আধানকে আমরা রেখেছিলাম এখানে কাছে নিয়ে এসেছি, দেখো আবেশের পরিমাণ বেড়েছে, প্লাস চার্জ আরও বেশি এখানে বেড়ে গেছে, এখানে মাইনাস চার্জ আরও বেশি বেড়ে গেছে। এটা কিন্তু হয়। এবং আরেকটা যেটা খুব তোমাদের সবসময় সচেতন থাকতে হবে, যদি আবেশকারী আধানকে সরিয়ে নিয়ে কি হয়? তুমি ভাবো একটা পেরেককে চুম্বকের কাছে নিয়ে এসেছিলে, ম্যাগনেটিজম, পেরেকটা সাময়িক চুম্বকে পরিণত হয়েছিল। এখন যদি
চুম্বকটাকে সরিয়ে নাও, পেরেকটা আবার আগের মতো হয়ে যায়, যেমন ছিল তেমন, পুনঃমূষিকা ভব। তো তেমনই যদি আবেশকারী আধানকে আমরা সরিয়ে নিই, রিমুভ করে নিই, তাহলে যে বস্তুটা অনাহিত ছিল আবার প্লাস আর মাইনাস চার্জ কি হয়ে যাবে, মিশে যাবে পরস্পর, ফলে বস্তুটা কি হবে, আবার অনাহিত হয়ে যাবে। বস্তুর যে আবেশ ছিল সেটা অন্তর্হিত হয়ে যাবে, অন্তর্ধান ঘটে যাবে। চলো এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে তোমরা একটা যন্ত্রের কথা পড়ছো, খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের যন্ত্র। এই যন্ত্রটিকে, ছবিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যন্ত্রটার নাম হচ্ছে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। যে কোনো যন্ত্র যখন আমরা প্রথম বানাই, আমরা যন্ত্রের সঙ্গে কিভাবে পরিচিত হই, সেই যন্ত্রটা দিয়ে আমরা কি করি, স্কেল, আমরা কি করি, দৈর্ঘ্য মাপি, ঘড়ি কি করি, সময় মাপি। তো এই যন্ত্রটা দিয়ে আমরা কি করি, এই যন্ত্রটার কাজ কি? আমরা তো কোন চ্যাপ্টারে রয়েছে, ইলেকট্রোস্ট্যাটিক্স, স্থির তড়িৎবিদ্যা, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে স্থির তড়িৎ আছে। এবার দেখো, কোনো বস্তুর মধ্যে যখন ইলেকট্রনের ফ্লো হচ্ছে, চার্জ যখন মুভ করছে, তখন আমরা জানি বিভিন্ন মিটার আমরা দেখেছি, ভোল্ট মিটার, অ্যাম্প মিটার, ক্লাস 10-এ তোমরা একটু পড়েছো বা বাড়িতে দেখছো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মিটার লাগানো রয়েছে। কিন্তু স্থির তড়িৎকে মাপার জন্য এই ধরনের মিটারগুলো একদমই ব্যবহার করা যায় না। কোনো বস্তুতে স্থির তড়িৎ যদি থাকে, স্থির তড়িৎ তো চলাচল করে না, সেটাকে ডিটেক্ট করার জন্য এই মেশিনটা আমরা ব্যবহার করি। তাহলে এই যন্ত্রটা ব্যবহার করা হয় কোনো বস্তুর মধ্যে স্থির তড়িৎ আছে কি নেই, মেনলি এই জিনিসটা বোঝার জন্য। এর আমরা একটু স্ট্রাকচারটা দেখি। এর এরকম অদ্ভুত নাম কেন, স্বর্ণপত্র, পত্র মানে পাতা, স্বর্ণ মানে সোনা। হ্যাঁ ঠিকই, এই যন্ত্রটাতে দুটো সোনার পাতা আছে, এটা একটা, এটা একটা, সোনার পাতলা পাত, খুব পাতলা পাত। কেন সোনা ব্যবহার করা হয়েছে? তার কারণ হচ্ছে সোনার প্রসারণশীলতা খুব বেশি, সোনাকে প্রেস করে খুব পাতলা ফয়েল বানানো যায়। তো সোনার দুটো ফয়েল এখানে ব্যবহার করা হয়েছে, সোনার দুটো পাতা, সেজন্য একে বাংলায় বলা হয় স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, ইংরেজিতে আমরা বলি গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। এই যন্ত্রের সাহায্যে আমরা কি করি, এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে স্থির তড়িৎ আছে কি নেই সেটা আমরা বুঝতে পারি। তো এর ফাংশনটা কি, একদম বেসিক ফাংশনটা আমি বলি। ধরো স্ট্রাকচারটা ফার্স্ট বলি, তারপরে ফাংশন বলবো। তো এই যন্ত্রে রয়েছে ওপরে একটা ধাতব চাকতি, তার সঙ্গে একটা দণ্ড, ধরো এই পেনটার মতো একটা দণ্ড, এবং নিচে দুটো সোনার পাতা। এবার এই টোটাল সোনার পাতাগুলোকে একটা কাঁচের পাত্রের মধ্যে রাখা হয়েছে। কেন? কারণ যদি বায়ু প্রবাহ হয়, কাঁচের পাতাগুলো এমনিই নড়বে, খুবই পাতলা, ফলে তাকে বায়ু প্রবাহ থেকে মেনলি প্রোটেক্ট করতে হবে। সেই জন্য ভেতরে কি আছে, সেই জন্য কি করা হয়েছে, একটা কাঁচের পাত্রের মধ্যে তাকে রাখা হয়েছে। আর কি আছে এখানে, এখানে দেখো ভিতরের বায়ুটা শুষ্ক রাখা খুব প্রয়োজন, কারণ ভিতরের বায়ুতে যদি জলীয় বাষ্প থাকে তাহলে কি হয়, জলীয় বাষ্প আধানকে কিছুটা পরিবহন করে নিতে পারে, আধান কমিয়ে দেয় কোনো বস্তুর। সেই জন্য ভিতরটাকে আমাদের শুষ্ক রাখতে হয়, ড্রাই রাখতে হয় একদম। সেই জন্য কি করা হয়, কিছু জল শোষক পদার্থ ভেতরে রাখি, যেমন অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এই টাইপের কোনো জল শোষক পদার্থ ভিতরে রেখে দিই যাতে ভিতরের বায়ুটা শুষ্ক থাকে। সোনার পাত দুটোর সামনে দুটো টিনের পাত রাখা হয়, এবং এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপের যে বেসটা থাকে সেটা থাকে মেটালের, ধাতব, এবং তাকে মাটির সঙ্গে কানেক্ট করা থাকে, গ্রাউন্ড করা থাকে। মানে টিনের পাত দুটো অ্যাকচুয়ালি মাটির সঙ্গে গ্রাউন্ডেড। টিনের পাত দুটো কেন ব্যবহার করা হয়, যাতে স্বর্ণপত্র বিস্ফোরণ একটু বেশি হয়। তার আগে স্বর্ণপত্রের কাজটা তোমাদের একটু জানতে হবে। তো এখন এই স্বর্ণপত্রের কাজটা আমি একটু ব্যাখ্যা করছি। ধরো এই স্বর্ণপত্র যে যন্ত্রটা রয়েছে, তার এই চাকতিটার কাছে কোনো বস্তুকে নিয়ে এলাম, এই চাকতিটা ওপরের, এই চাকতির কাছে কোনো বস্তুকে নিয়ে এলে এই সোনার পাতা দুটো যদি খুলে যায়, সোনার পাতা দুটো স্টার্টিংয়ে এরকম থাকবে, মুড়ে থাকবে, আমরা বলবো ভালো ভাষাতে নিরিমিলিত হয়ে আছে। যদি কোনো বস্তুকে কাছে নিয়ে এলে পাতা দুটো খুলে যায়, পাতা দুটো খুলে যাওয়াকে ভালো বাংলায় আমরা বলবো বিস্ফারিত হওয়া। বিস্ফোরণ নয়, বিস্ফোরণ মানে বোমার ব্লাস্ট, এটা বিস্ফারিত, ঠিক আছে। যদি কোনো বস্তুকে এই ধাতব চাকতির কাছে নিয়ে আসি এবং সোনার পাতা দুটো বিস্ফারিত হয়, মানে সোনার পাতা দুটো খুলে যায়, বিক্ষেপ হয় সোনার পাতা দুটো, তখন বুঝতে হবে ওই বস্তুতে আধান আছে। কারণ জিনিসটা খুব সিম্পল। ধরো এটা একটা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের দুটো পাতা, যন্ত্রটার কোনো বস্তুকে নিয়ে এলাম, কিছু হলো না, তাহলে এতে আধান নেই। আমার আর একটা বস্তুকে আমি নিয়ে এলাম, সোনার পাতা দুটো খুলে গেল, তাহলে এতে আধান আছে। একে সরিয়ে নেবো, আবার পাতা দুটো মুড়ে যাবে, জাস্ট সো সিম্পল। তো স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে মেন আমরা বুঝি কি, কোনো বস্তুতে স্থির তড়িৎ আছে কি নেই, এবং এর ফাংশনও তোমরা বুঝতে পারলে। এখানে একটু ছবিতে দেখানো রয়েছে, দেখো একটা দণ্ড এখানে এনেছি আমি,
যে দণ্ডটাতে ধনাত্মক আধান আছে। এখন ধনাত্মক আধান যদি থাকে তাহলে আবেশ ঘটবে স্বর্ণপত্রে। নিকট প্রান্তে কি একটু আগে শিখলে, নিকট প্রান্তে বিপরীত আধান, দূর প্রান্তে সম আধান। তাহলে প্লাসের বিপরীত আধান নিকট প্রান্তে আবিষ্ট হয়েছে মাইনাস, এবং দূর প্রান্তে হয়েছে সম আধান প্লাস। এখন দুটো সোনার পাতি যেহেতু প্লাস আধান পেয়েছে, প্লাস প্লাস কি হয়, বিকর্ষণ হয় সম আধানের মধ্যে, সেই জন্য পাতা দুটো খুলে গেছে। তাহলে এটাই হচ্ছে কার্যকর বৈশিষ্ট্যটা, যে কিভাবে এটা কাজ করছে ফাংশনটা। তাহলে আরেকবার আমি একটু বলে দিই, প্লাস তড়িৎগ্রস্ত বস্তুকে স্বর্ণপত্রের কাছে এনেছি, নিকট প্রান্তে নেগেটিভলি চার্জড বিপরীত আধান হয়েছে, দূর প্রান্তে সম আধান হয়েছে যেটা ধনাত্মক চার্জ। দুটো সোনার পাতায় ধনাত্মক চার্জ পেয়েছে, ধনাত্মক এবং ধনাত্মক চার্জের মধ্যে বিকর্ষণ হয়েছে, পাতা দুটো খুলে গেছে বা পাতা দুটো বিস্ফারিত হয়েছে। তাহলে এই টেকনিকেই হচ্ছে স্বর্ণপত্র কাজ করে। স্বর্ণপত্রের বাকি বৈশিষ্ট্যগুলো এখানে আমি বলে দিয়েছি। আধান মাপা হয় না, এখানে কোনো রিডিং নেই, 1 2 3 4 কোনো রিডিং নেই। আধান মাপা সেজন্য দ্বারা যায় না। কিন্তু যদি বিস্ফোরণ বেশি হয় তাহলে আমরা বুঝবো আধান বেশি আছে, বিস্ফোরণ যদি কম হয় আধান কম, বিস্ফোরণ বেশি হলে আধান বেশি রয়েছে। চলো এবার আমরা যাই নেক্সট স্লাইডে। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের কিছু ব্যবহার এখানে দেখানো আছে। এই ব্যবহারটা আমরা একটু আগেই ব্যাখ্যা করে দিয়েছি, যে কোনো বস্তুকে কাছে যদি নিয়ে আসি স্বর্ণপত্রের, সেই বস্তুটি আহিত কি আহিত নয় সেটা আমরা বুঝতে পারি। এখানে দ্বিতীয় একটা ব্যবহার দেখানো রয়েছে, যে বস্তুটাকে আনছি সেটা পজিটিভলি চার্জ নাকি সেটা নেগেটিভলি চার্জ, তা বুঝবো কি করে। পজিটিভ চার্জ আনলেও বিস্ফোরণ হবে, নেগেটিভ চার্জ আনলেও বিস্ফোরণ হবে। তো এখানে একটু আমরা বুদ্ধি খাটাবো। আমরা কি করব, আগে থেকেই স্বর্ণপত্রে অল্প কিছু আধান জানা দিয়ে রাখবো। ধরো স্বর্ণপত্রে আগে থেকে আমরা কিছুটা প্লাস চার্জ দিয়ে রেখেছি। এখানে দেখো স্বর্ণপত্রকে আগে থেকেই কিছুটা প্লাস চার্জ দেওয়া আছে। এবার যদি ধনাত্মক আধানগ্রস্ত কোনো বস্তুকে নিয়ে আসি তাহলে বিস্ফোরণ কি হবে, আরো বৃদ্ধি পাবে, কারণ ধনাত্মক আধানের পরিমাণ আরো বাড়বে। তাহলে আগে থেকেই ধনাত্মক আধান দেয়া আছে, বিস্ফোরণ হয়ে আছে। আমরা আবার একটা বস্তুকে নিয়ে এলাম, বিস্ফোরণ আরো বেড়ে গেল, তার মানে ওই বস্তুটাতে আছে ধনাত্মক আধান। যদি বিস্ফোরণ হ্রাস পায় তাহলে ওই বস্তুটাতে আছে কি ঋণাত্মক আধান। ঠিক আছে, কারণ এই নেগেটিভ আধান কি করছে, এখানে কিছু নেগেটিভ চার্জ ইনডিউস করছে, ফলে এই জায়গার ধনাত্মক আধান কমে যাচ্ছে, বিস্ফোরণের পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কোনো পরীক্ষাধীন বস্তু সেটা পজিটিভলি চার্জ নাকি নেগেটিভলি চার্জ সেটা আমরা ডিটেক্ট করতে পারি। স্বর্ণপত্রের আরেকটা ব্যবহার হচ্ছে, স্বর্ণপত্রের সাহায্যে কোনো বস্তু সুপরিবাহী না কুপরিবাহী সেটা আমরা বুঝতে পারি। কিভাবে দেখো, এর মতোই আগে থেকেই ধরো স্বর্ণপত্রে আমরা কিছুটা জানা আধান দিয়ে রাখলাম, ধরো পজিটিভ আধান স্বর্ণপত্রে কিছুটা দিয়ে রাখলাম। এবার ধরো এই পেনটা ধরো মেটালের পেন, তা দিয়ে যদি স্বর্ণপত্রে আমরা টাচ করি, স্বর্ণপত্রের যে ধাতব চাকতি আছে সেখানে যদি টাচ করি, তাহলে কি হবে, এটা যদি মেটালের হয় অর্থাৎ পরিবাহী হয়, তাহলে স্বর্ণপত্রের আধানটা কি হবে, এর ভিতর দিয়ে আমাদের বডি দিয়ে আটতে চলে যাবে, পাতা দুটো কি হবে, মুড়ে যাবে। তাহলে বিস্ফারিত স্বর্ণপত্রের চাকতি কোনো বস্তু দিয়ে স্পর্শ করলে পাতা দুটো যদি মুড়ে যায়, পাতা দুটো যদি নির্মিলিত হয়ে যায়, তাহলে এই বস্তুটা পরিবাহী। এর বিপরীতে আগে থেকে স্বর্ণপত্রে আমরা আধান দিয়ে রেখেছি, পাতা বিস্ফারিত হয়ে আছে আগের মতোই। একটা বস্তু আমরা নিলাম, স্বর্ণপত্রে টাচ করলাম, কিছুই ঘটল না, পাতা দুটো যেমন খুলেছিল বিস্ফারিত হয়েছিল তেমনই থাকলো, তাহলে এই বস্তুটা কি, তাহলে এই বস্তুটা হচ্ছে কুপরিবাহী, এর ভিতর দিয়ে আধান চলাচল করতে পারছে না, সেই জন্যেই স্বর্ণপত্রটা বিস্ফারিত হয়ে গেছে, ওর আধানটা মাটিতে যেতে পারেনি। ক্লিয়ার? তাহলে স্বর্ণপত্রের এই তিনটে ব্যবহার তোমরা করবে, এগুলি মেন ব্যবহার। স্বর্ণপত্রের স্ট্রাকচারটা করবে, গঠনটা কেমন এবং স্বর্ণপত্র কিভাবে কাজ করে। এরপরে চলো যাই আমাদের নেক্সট স্লাইডে। এরপর আমরা করব যে একটা পরিবাহীতে যদি আমরা আধান দিই, পরিবাহীর মধ্যে আধান কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়, আধানটা থাকে কোথায়। তো কোনো পরিবাহীতে যদি আমরা আধান দিই, এটা একটা গোলক, আমরা জানি কি প্লাস চার্জের মধ্যে কি হয়, বিকর্ষণ হয়, একে অপরকে কি বিপরীত দিকে ঠেলে দেয়, বা মাইনাস চার্জের মধ্যে কি হয়, বিকর্ষণ হয়, পরস্পরকে বিপরীত দিকে ঠেলে দেয়। তো একটা পরিবাহীর কি হয়, পরিবাহীর মধ্যে দিয়ে আধান সহজে চলাচল করতে পারে। তাহলে পরিবাহীতে যদি আমরা আধান দিই, আধানগুলো যেহেতু পরস্পরের মধ্যে বিকর্ষণ রয়েছে, মানে আধানদের নিজেদের মধ্যে ঝগড়া ভাবতে পারো, নিজেদের মধ্যে ঝগড়া, তাহলে দূরে দূরে থাকবে, আধানটা কি করবে, পরস্পর থেকে দূরে সরে যাবে, ফলে কি ভিতরে কেউ থাকবে না। ধরো ভিতরে দুজন ছিল, একে তো অপরকে বিকর্ষণ করছে, তাহলে এটাও চলে আসবে সারফেসে, এটাও চলে আসবে সারফেসে।
তাহলে পরিবাহীতে যদি আমরা আধান দিই, আধান পরিবাহীর একদম বাইরের তলে চলে আসে, আউটার সারফেসে চলে আসে। তাহলে কোনো নিরেট বা ফাঁপা পরিবাহীতে যদি আমরা আধান দিই, আধান পরিবাহীর বহিঃপৃষ্ঠে, বাইরের পৃষ্ঠে বা বহিঃপৃষ্ঠে অবস্থান করে, ভিতরে আধানের মান হয় 0। খুবই ইম্পর্টেন্ট, এটা একটা কিন্তু বৈশিষ্ট্য। কোনো পরিবাহীকে আধান যদি দিই, আধান পরিবাহীর ভিতরে থাকবে না, সবসময় বাইরের সারফেসে চলে আসবে। এটা আমরা প্রমাণ করব কি করে? এটা প্রমাণ করার জন্য আমাদের কাছে কিছু এক্সপেরিমেন্ট আছে। পপুলার কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে, যে দুটো আমরা তোমাদের এখানে দেখিয়েছি। একটা হচ্ছে ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা, আর একটা হচ্ছে বায়োটের পরীক্ষা। ঠিক আছে, এই দুটো পরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি যে আধান সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। এই পরীক্ষাগুলো চলো আমরা একটুখানি দেখে নিই। তো এখানে ব্যাখ্যা করা আছে ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা। কি প্রমাণ করি ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষার সাহায্যে? যে আধান পরিবাহী বা কন্ডাক্টরের সবসময় বাইরের পৃষ্ঠে থাকে, এই প্রমাণটা আমরা করি। তো এই পরীক্ষার জন্য কি করা হয়েছে? একটা প্রজাপতি ধরার জাল নেওয়া হয়েছে। প্রজাপতি ধরার জাল তোমরা কোথায় দেখেছো? টম অ্যান্ড জেরিতে দেখেছো, দেখবে এরকম টম এরকম নিয়ে প্রজাপতি ধরে। তো সেরকম প্রজাপতি ধরার একটা জাল, মানে আম পাড়ার যেমন জালগুলো আমরা এখানে ইউজ করি সে ধরনের। এই জালটা মসলিনের কাপড় দিয়ে তৈরি, মসলিন পরিবাহী তড়িতের। তো আমরা কি করেছি, এরকম প্রজাপতি ধরার একটা জাল নিয়েছি, জাল নিয়ে তাতে আধান দিয়েছি। ঠিক আছে, আধান দেওয়ার তোমরা প্রসেসগুলো জানো। কোনো বস্তুকে ঘষেছি, সেটা আহিত হয়ে গেছে, তাতে টাচ করেছি, পরিবাহন হয়েছে। এরপর যদি স্বর্ণপত্র দ্বারা আমরা পরীক্ষা করি, আমরা এই ভিতরের অংশটা যদি পরীক্ষা করি, ভিতরের অংশগুলোতে আমরা দেখব কি এখানে কোনো আধান কিন্তু নেই। বাইরের তলটা যদি পরীক্ষা করি, আমরা দেখব বাইরের তলে কিন্তু আধান রয়েছে। অর্থাৎ প্রমাণিত হলো যে আধান পরিবাহীর ভিতরে থাকে না, পরিবাহীর সবসময় বাইরের তলে চলে আসে। এবার আমরা আরেকটা জিনিস করলাম, একটা সুতো দিয়ে, সুতো আগে থেকেই বাঁধা ছিল, কুপরিবাহী সুতো, সে দিয়ে জালটাকে উল্টে দিলাম, মানে মোজা যেমন উল্টে দেয়। ঠিক আছে, এখন কি হয়েছে, যেটা বাইরের তল ছিল, ধরো বাইরের তল, সেটা চলে গেছে ভিতরে, ভিতরের তলটা চলে গেছে বাইরে। তাহলে চার্জটাও তো ভিতরে চলে যাওয়ার কথা। চার্জ কোথায় ছিল? দেখো এই সারফেসে ছিল আমার হাতের। এখন এটা ধরো প্রজাপতি ধরার জাল, একে উল্টে দিলাম, তাহলে বাইরের সারফেসটা চলে গেছে ভিতরে, ভিতরের সারফেসটা চলে এসেছে বাইরে। আমরা দেখছি পরীক্ষা করে চার্জও কিন্তু তার জায়গা পাল্টে ফেলেছে। এখানে দেখো জালটাকে এখন উল্টে দিয়েছি, আবার পরীক্ষা করে দেখলাম চার্জ আবার বাইরে চলে গেছে। ভিতরে পরীক্ষা করে দেখছি ভিতরে কোনো চার্জ নেই, বাইরের তলটা পরীক্ষা করে দেখছি বাইরের তলে চার্জ রয়েছে। তাহলে ফ্যারাডের প্রজাপতি ধরার জালের এই পরীক্ষাটার দ্বারা আমরা প্রমাণ করতে পারি যে আধান সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। নেক্সট এই এক্সপেরিমেন্টটা হচ্ছে সায়েন্টিস্ট বায়োটের এক্সপেরিমেন্ট, বায়োটস এক্সপেরিমেন্ট। এখানে কি করা হয়েছে, এখানে ধরো একটা গোলক নেওয়া হয়েছে, তাকে আহিত করা হয়েছে, চার্জ করা হয়েছে, এবং ইনসুলেটিং স্ট্যান্ডের ওপরে আছে, কুপরিবাহী হাতলের ওপরে রয়েছে, এবং তাকে আমরা আহিত করেছি। এরপর না আমাদের কাছে কি আছে, আমাদের কাছে দুটো এরকম অর্ধ গোলক আছে, যা দিয়ে ওকে চাপা দেওয়া যায়, হাফ গোলক, ফাঁপা হাফ গোলক, যা দিয়ে ওটাকে চাপা দেওয়া যায়। কিন্তু এই দুটো কি, এই দুটো হচ্ছে মেটালের। এই যে দেখো বি আর সি, তাহলে বি আর সি দুটো ধাতব গোলক, যাতে হচ্ছে কুপরিবাহী হাতল রয়েছে এবং এগুলো মেটালের। এটা দিয়ে আমরা একে চাপা দিয়ে টাচ করলাম, তার মানে কি করেছি, আমরা বি আর সি দিয়ে একে চাপা দিয়ে টাচ করেছি। যেই একে আমরা চাপা দিয়ে দিয়েছি, তখন কি হয়েছে, চাপা দেওয়ার ফলে বি আর সি এর ওপর একটা কভার তৈরি করেছে। এরকম বি আর সি দিয়ে চাপা দিয়ে দিয়েছি, এদিকটা ধরো বি, এদিকটা সি। তাহলে চার্জ যেহেতু বাইরের পৃষ্ঠে থাকে, তো সমস্ত চার্জটাই এ থেকে কি কোথায় চলে আসবে, বি আর সিতে চলে আসবে। এবার যদি ওকে আমরা খুলে নিই, বি আর সিকে আবার আমরা সরিয়ে দিয়েছি, রিমুভ করে নিয়েছি। এখন দেখো এতে আর আধান নেই, আধানটা বি আর সিতে চলে এসেছে। এটা কেন হলো, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকতে চায়। ওকে যখন কভার করেছিলাম বি আর সি ছিল বাইরের পৃষ্ঠ, সেই জন্য বি আর সিতে কিন্তু আধানটা চলে এলো। এবার সরিয়ে নিলে এতে আর আধান নেই, ম্যাজিক, এই আধানটা বি আর সিতে চলে এসেছে। তাহলে এটাকে বলি আমরা বায়োর পরীক্ষা। এই পরীক্ষার দ্বারা প্রমাণ করা যায়, প্রমাণিত হয় যে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এবার চলো আমরা যাই আমাদের নেক্সট স্লাইডে। তাহলে আধান যে পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা কিছু আমাদের প্রোটেকশনের ব্যবস্থা করতে পেরেছি স্থির তড়িৎ থেকে। স্থির তড়িৎ আমরা আগের দিন প্রথম ক্লাসে বলেছিলাম যে এটা একটা কি নন কন্ট্যাক্ট ফোর্স, উইদাউট কন্ট্যাক্টে দূর থেকে ফোর্স অ্যাপ্লাই করতে পারে। তো এটা প্রবলেম্যাটিক। ধরো আমার হাতের এই ঘড়িটি আছে, পাশে হাইলি চার্জ কোনো বস্তু আছে, সে কি করবে, এর ভিতরের যে পার্টসগুলো রয়েছে তাতে আবেশ তৈরি করবে,
ইন্ডাকশন হবে, তাকে অ্যাট্রাক্ট করবে, ফলে কি কলকবজা বন্ধ হয়ে যাবে, ঘড়ি বন্ধ হয়ে যাবে, ঘড়ি চলবে না। তো কোনো বস্তুকে আমরা কোনো স্থির তড়িতের আকর্ষণ থেকে বাঁচাবার জন্য এই ধরনের মেটালের শিল্ড আমরা ব্যবহার করি। একে আমরা বলি ইলেকট্রিক স্ক্রিন বা তড়িৎ আচ্ছাদন। তাহলে কোনো পরিবাহী দিয়ে, এটা হতে পারে পরিবাহী জাল, এটা হতে পারে অ্যালুমিনিয়ামের প্রলেপ, এটা হতে পারে রাংতার পাত, এরকম কোনো মেটাল স্ট্রাকচার দিয়ে কোনো বস্তুকে যদি আমরা ঘিরে দিই, তার ভিতরে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কোনো প্রভাব পড়ে না। সেই জন্য একে আমরা বলি তড়িৎ আচ্ছাদন বা তড়িৎ পর্দা। যে মেটেরিয়ালগুলো ইউজ করি আমরা এখানে দেখানো আছে, এই সমস্ত যন্ত্র, রেডিও সেট, ক্যাথোড রশ্মি টিউব, মানে পুরনো যে তোমাদের টিভিগুলো থাকতো, যার দেখবে পিছন দিকটা এত লম্বা লম্বা হতো, বা কম্পিউটারের মনিটর হতো, ক্যাথোড রে টিউব, তাতে এরকম আমরা তড়িৎ পর্দা ব্যবহার করতাম। তাহলে তড়িৎ পর্দা হচ্ছে মেটালের তৈরি একটা বক্স বা খাঁচা, যার ভিতরে স্থির তড়িতের প্রভাব পড়ে না, আকর্ষণ বিকর্ষণের প্রভাব পড়ে না। এটা কেন হয়? কারণ আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। এখানে কার্যপ্রণালী দেখানো আছে, দেখো একটা মেটাল বক্সের ভিতরে স্বর্ণপত্র রয়েছে। এখন আধান দিলেও আধান যেহেতু ধাতব বাক্সের বাইরে থাকছে, ভিতরে যেতে পারছে না, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে, সেজন্যই কিন্তু এই জিনিসটা কাজ করে তড়িৎ আচ্ছাদন বা ইলেকট্রিক স্ক্রিন। তো আধান যেহেতু বাইরের পৃষ্ঠে আছে, ভিতরে যেতে পারে না, স্বর্ণপত্রে দেখো তার কোনো প্রভাব পড়ছে না। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক স্ক্রিন বা তড়িৎ পর্দার আইডিয়াটা তোমরা পেলে। এরপর আমরা দেখি পরিবাহিত্ব জানা হয়ে গেল, যে পরিবাহীকে আধান দিলে পরিবাহীর আধান সবসময় বহিঃপৃষ্ঠে থাকে। কুপরিবাহীকে আধান দিলে কি হবে? আমাদের মুশকিল হচ্ছে না, এই কনসেপ্টটা আমাদের প্রচলিত যে টেক্সট বইগুলো আছে একদমই কভার করে না। ফলে আমরা পরে গিয়ে না, যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক পোটেন্সিয়াল আমরা পড়ি, তখন আমাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়, যে স্যার তো পড়ালেন বা বইয়েতে লেখা আছে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে, এখন ভেতরে আধান এলো কি করে? হ্যাঁ, ভেতরে আধান থাকতে পারে, ঠিকই শুনেছ তোমরা, আধান কোনো বস্তুর ভিতরে থাকতে পারে, কিন্তু কেমন বস্তুর? কুপরিবাহী বস্তুর। সুপরিবাহী বস্তুর আধান সবসময় বাইরের পৃষ্ঠে থাকবে, কুপরিবাহী বস্তুর আধান বাইরেও থাকবে, ভিতরেও থাকবে, যদি নিরেট কুপরিবাহী হয়। কিন্তু যদি ফাঁপা কুপরিবাহী হয়, এটা ধরো প্লাস্টিকের বল, ভিতরটা ফাঁপা, ফাঁপা কুপরিবাহী হলে ভিতরে আধান থাকবে না। কারণ ফার্স্ট ক্লাস ভাবো, আধানের বৈশিষ্ট্য তোমাদের আমি পড়িয়েছি যে ভর ছাড়া আধান থাকতে পারে না, ভিতরে কোনো মেটেরিয়াল নেই, ভিতরটা ফাঁপা, তো চার্জটা থাকবে কোথায়? চার্জটা থাকতে গেলে কোনো বস্তু দরকার, কোনো ভর দরকার। তো ভিতরটা যেহেতু ফাঁপা, তাহলে যদি ফাঁপা কুপরিবাহী হয়, তার ক্ষেত্রে অনেকটা পরিবাহীর মতোই দেখতে হবে, আধান শুধু বাইরের পৃষ্ঠে থাকবে। কিন্তু যদি নিরেট কুপরিবাহী হয়, আধান বাইরের পৃষ্ঠেও থাকতে পারে, ভিতরের পৃষ্ঠেও থাকতে পারে, ইলেকট্রিক ফিল্ড ভিতরেও থাকবে, বাইরেও থাকবে। কিন্তু মেটালের ক্ষেত্রে ভিতরে ইলেকট্রিক ফিল্ড হয়ে যায় জিরো। ঠিক আছে, যখন আমরা ইলেকট্রিক ফিল্ড পড়বো তখন দেখবে এই ব্যাপারটা, এটাকে আমি আবার রিকল করবো, যেটা আমি পড়িয়েছিলাম ওই ক্লাসে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এগুলোকে যে ফর্মুলার খাতা আমি বলেছি, ছবি এঁকে একটু ছোট ছোট করে লিখে ফেলবে এই কনসেপ্টটা। পরিবাহীর আধান বাইরে থাকবে শুধু, ভিতরে থাকবে না। কুপরিবাহীর ভিতরে এবং বাইরে দু জায়গাতেই আধান থাকতে পারে। তাহলে ঠিক আছে, আজকে তোমাদের এই কনসেপ্টগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি নেক্সট ভিডিওটা যখন করব, তোমাদের যে অসুবিধাগুলো আছে সেখানে আমি আবার আলোচনা করে নেব। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকুক। যদি আমার চ্যানেলটা, আমার পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ভালো লাগে, আমার পড়ানো ভালো লাগে, লাইক বাটনটা প্রেস করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। এবং যদি মনে হয় তোমার বন্ধুদের কাছেও এটা হেল্পফুল হবে, তাহলে এই ভিডিওর লিঙ্কটা তোমার বন্ধুদেরকে শেয়ার করো। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, টাটা।